স্বাগত একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানাই না, সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা ওই সব খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আয়োজন শুরু করার আগে আমরা আলোচনা করছিলাম যে কী কী বিষয় নিয়ে আজকে কথা বলবো, তো দেখা যাক আমরা সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো। এবং দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বলে রাখি এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন পর্যায়ক্রমে অনলাইনে, এবং আমরা তাদেরও মূল্যবান যে পর্যবেক্ষণ সেগুলো একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে স্টুডিওতে বলছিলাম উপস্থিত আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, এবং একই সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। তিনি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছেন। আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, তাকেও দেখতে পাচ্ছি। তিনজনকে কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। ইলিয়াস খান, আপনার একটা মন্তব্য নিয়ে আমি আলাপটা শুরু করতে চাই। মানে নির্বাচনের মুহূর্ত যত ঘনিয়ে আসছে, একটি বিশেষ দল এই শব্দ থেকে বেরিয়ে এখন দলের নাম উল্লেখ করে প্রার্থীদেরকে ট্যাগ করে করে অন্য প্রার্থীরা কথা বলছেন। সবচেয়ে বেশি আমরা দেখতে পেলাম নাসিরুদ্দিন পাটোয়ারি, তার বিভিন্ন বক্তব্য শিরোনামে আসছে, কখনো মাস্টার মাইন্ড, কখনো গ্যাংস্টার, নানা শব্দ প্রয়োগ করছেন। সব কিছু দেখে কি মনে হচ্ছে? নাসিরুদ্দিন পাটোয়ারিকে একটা মানসিক চিকিৎসা করাতে হবে। তিনি সুস্থ কিনা, একজন সিনিয়র নেতা, তিনি তার সম্পর্কে যে ধরনের মন্তব্য করছেন এবং মাথায় ক্যাপ দিয়ে তার উপর ব্যান্ডেজ বেঁধে যেভাবে শোডাউন করছে, আগে তিনি সুস্থ কিনা, সুস্থ না মানসিকভাবে সুস্থ না তো নির্বাচন করতে পারবে না, পার্লামেন্টে যেতে পারবে, সেটি আগে করা উচিত। এবং তিনি যে অধ্যত্ব দেখাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, এগুলো কোনো দিন ছিল না। এবং তিনি এখন না, তিনি এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা 5 তারিখের পর থেকেই নানা কিছু করছে, মানুষকে অসম্মান, তুচ্ছ-তাচ্ছিল্য, যিনি যা না সে বিষয়ে তারা কিন্তু বিভিন্ন সময় বলে আসছে। এর রেজাল্ট পাবে 12 তারিখ পর্যন্ত। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেছেন, এর আগে আমরা যে নির্বাচনগুলো দেখেছি সেখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা যতটা ছিল, এবার অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। একজন প্রার্থী গণসংযোগে যাচ্ছেন, কারোর কাছে লিফলেট দিচ্ছেন, তিনি বলছেন না আপনাকে আমার ভালো লাগে না, আপনি লিফলেট নিব না। মানে নানা রকমের রিলস আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো নিয়ে পরবর্তীতে প্রার্থীরা একজন আরেকজনের উপরে পাল্টাপাল্টি আক্রমণও বলছেন। নির্বাচনী উৎসব বলবো নাকি শঙ্কাও দেখেন এর ভিতরে? না, এটা উৎসব না, বা নির্বাচন তো কোনো উৎসব নেই। আপনি ফলো করবেন আমাদের দেশে, এখানে কিন্তু নির্বাচন একটি উৎসব। কিন্তু গত স্বৈরাচার 15.5 বছর যে ধরনের নির্বাচন আমাদের উপহার দিয়েছিলেন, সেখানে অনেক নির্বাচনে বিএনপি, জামাত, অন্যান্য দল জয়েন করে নাই। সুতরাং একটা মোর দ্যান 40% ভোটারদের কোনো আগ্রহ ছিল না। আর এবার ধরুন আওয়ামী লীগ বাইরে আছে, আওয়ামী লীগের তো একটা বিরাট সমর্থক গোষ্ঠী আছে, তারা নির্বাচনে এভাবে ইনভলভ হচ্ছে না। ধরুন আবাহনী মোহামেডানে খেলা হলে যেরকম দর্শক হবে, আর মোহামেডান ফকিরে পুলতে একরকম দর্শক হবে না। সে কারণে আসলে উৎসবটা এবার নাই। গ্রামেগঞ্জে আপনি খোঁজ নিয়ে দেখেন, এই যে মানুষের মধ্যে উৎসব, এই চার দোকানে আড্ডা, অনেক কিছু, এগুলো এবার একদম অনুপস্থিত। আর আপনি যেটা বলেছেন, এবার এটি বেশি হচ্ছে, যে ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার করছে এবং কিছু ভুয়া প্রচারও করছে। যিনি জানা এই ফেক ফটো কার্ড দিয়ে নানা ধরনের, এবং 71 টিভির লোগো লাগাই দেওয়া হচ্ছে, বাট 71 টিভি কিন্তু রিপোর্টে হয়নি, কিন্তু লোগো লাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম মানে একটা উদাহরণ হিসেবে বললাম। এরকম কিন্তু সব পত্রিকা, প্রথম আলো, তবে বিভিন্ন পত্রিকায় কিন্তু এরকম এটার মধ্যে অনেক ডিফেক্টও কিন্তু আছে। হ্যাঁ, সেটাই আমি বললাম। হ্যাঁ, আমি আসলে এই ধারণাগুলো তো পেতে চাই আপনার কাছ থেকে, এবং পুরো আয়োজনে আপনি আছেন, আমাদের সঙ্গে যে অতিথিরা আছেন তাদের সঙ্গেও আপনি যুক্ত হন। যে কোনো প্রশ্ন আপনি আমার সঙ্গে তাদেরকেও করতে পারেন। আমি একটু ছোট করে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার একটা মতামত নিতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সমাবেশে যে কটা বক্তব্য দিচ্ছেন, প্রতিটা বক্তব্যে কয়েকটা কমন লাইন আমরা পাচ্ছি। তার ভিতরে একটা, তিনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো না কোনো জায়গা থেকে একটা ষড়যন্ত্র চলছে, এবং তিনি বলছেন ফজরের না, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কেন্দ্রের কাছাকাছি চলে যাবেন, কোনো ষড়যন্ত্র এবার করতে দেওয়া হবে না। ষড়যন্ত্রের গন্ধটা আসলে কিসের, একটু ধারণা দেবেন? কারা করতে পারে, কী ধরনের ষড়যন্ত্র এখানে?
আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা তো সবাই জানি যে ফ্যাসিস্ট স্বৈরাচার একটা দল, তারা ভোট চুরি করে, ভোট ডাকাতি করে 4টা টার্ম কোনো ইলেকশন হতে না দিয়ে তারপর পালিয়ে গেছে। তো এই গত 18 মাসে এখানে তো তারা কেউ বসে নেই। এখন তারা তো চাইবে না, কিংবা তার সাথে আরো যারা ভেস্টেড কোয়ার্টার্স আছে, আরো যারা বিভিন্ন ইন্টারেস্টেড পার্টি আছে, যারা মনে করেন এখনই বেশ ভালো তাদের কাছে লাগছে, তারা তো চাইবে না যে 53 বছরে যে রকম থাকেননি, আজকে এসে তারা যখন সেই রকম খুব ভালো একটা অবস্থানে মনে হচ্ছে যেন আছেন, তখন মনে হচ্ছে আমাদের কাছে যে আমরা পোস্টাল ব্যালটে যখন দেখলাম যে সেখানেও আপনার নানান রকম কারসাজি, সেখানেও আপনার একটা দলের বিরুদ্ধে আঙুল উঠেছে, এবং আমরা দেখছি যে একটি দলের বিভিন্ন মহিলারা মানুষের বাসায় গিয়ে আপনার এনআইডি কার্ড নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এবং ওই ভোটার আইডি যেগুলো থাকে আর কি নেয়ার, এগুলো গোপনীয় তথ্য, একটা মানুষের পার্সোনাল ইনফরমেশন নেওয়া উচিত না। তো সেই রকম বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে। তাছাড়াও আরো যারা নির্বাচন পরিচালনা করবেন, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, সেখানেও আমরা এই 5 তারিখের পর থেকেই দেখতে পেয়েছি যে প্রশাসন একটু ঝুঁকে আছে একটা জামাত এবং তাদের দিকে। সেই কারণেই, আর এনসিপি যেহেতু জামাতকে জয়েন করেছে, সেখানে সরকারে 2জন উপদেষ্টা ছিল যারা এখনো সরকারি বাসভবন ছাড়েননি, কিন্তু তারা এখন নির্বাচন করছেন, একজন তো নির্বাচন করছেন। এখন সেই অবস্থায় ভোট চুরি করা আওয়ামী লীগ হয়তো চলে গেছে, তাদের লোকজন আছে, তাদের লোকজন আপনার বিভিন্ন ভাবে অন্যান্য দলগুলো তাদেরকে টানার চেষ্টা করছে, নরম সুরে কথা বলছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এটাও আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা সংশয় তৈরি করেছে, মানুষের মধ্যে একটা দ্বিধা কাজ করছে যে নির্বাচনটা তো হতে হবে, কারণ নির্বাচন 4টা টার্ম পরে এইবারের নির্বাচনটা না হলে যে অবস্থা দাঁড়াবে, সেটা আমাদের দেশটা একদম একদম। আমি আসলে এই যে ছোট ছোট করে কারণগুলো খোঁজার চেষ্টা করছিলাম, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন। আমি ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে ছোট করে একটা বিষয় একটু জানতে চাই। একটু আগে আমরা একটা খবর দেখছিলাম, মানে অনেকগুলো বিষয় আছে সেগুলো জানবো, তবে এইমাত্র যে খবরটা দেখলাম চোখে পড়লো আমাদের, সেটা একটু জানতে চাই আপনার কাছে। জামায়াতে ইসলামী প্রথমবারের মতন একটা নারী সমাবেশ করার ঘোষণা দিয়েছিল গেল মঙ্গলবার 31 জানুয়ারি হবে সরোয়ার্দী উদ্যানে। আমরা একটু জানতে পারলাম যে এটা আসলে পোস্টপন্ড হয়ে গেছে অনিবার্য কারণবশত। জানাতে পারেন আসলে ঠিক কী কারণে আসলে প্রথমবারের মতো নারী সমাবেশ করতে গিয়েও করতে পারছে না জামাত ইসলামী? ধন্যবাদ একাত্তরকে এবং আমার সহ আলোচক যারা আছেন এবং রাত জেগে যারা এই অনুষ্ঠানে দেখছেন এবং আমাদেরকে শুনছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোগ্রামটা দেওয়া হয়েছিল পরশুদিন, নারী সমাবেশের যে প্রোগ্রামটা সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু এর মধ্যেই গতকাল শেরপুরের বিএনপির হামলায় জামাতের একজন নেতা ওখানকার মারা গেছেন, এবং সাবসিকুয়েন্টলি দেখা যাচ্ছে একটা পরিকল্পিতভাবে জামাতের যারা নারী সদস্য তাদেরকে হামলা করা হচ্ছে। যেমন ধরেন ঢাকা 4-এ গতকাল একজন নারী নেত্রীর কোপ দিয়ে তার মাথায় কোপ দিয়ে ইনজুর্ড করা হয়েছে। যেমন মাগুরের একজন চুয়াডাঙ্গা 1 আসনের একজন বিএনপি নেতা মহসিন আলী মেবি, তিনি স্পেসিফিক্যালি বলছেন যে জামাতের নারী সদস্যদের বিবস্ত্র করে দেওয়া হবে। এবং শুধু তারা ঢাকা 15 আসন, যেখানে মানে জামাতের আমির দাঁড়িয়ে আছেন, সেখানে স্পেসিফিক্যালি একজন মহিলা জামাতের একজন কর্মীর তার হিজাব খুলে নেওয়া চেষ্টা করা হয়েছে। এখন এইভাবে পরিকল্পিতভাবে যখন চারদিকে জামাতের নারী কর্মীদের টার্গেট করা হচ্ছে, আবার মিডিয়াতে এসে কান্না করা হচ্ছে জামাত থেকে কোনো জামাতের নারী সদস্যদের কোথাও দেখা যাচ্ছে না, নারী প্রতিনিধিদের কোনোভাবে ইলেকশনে দেওয়া হচ্ছে না, এইভাবে করে প্রস্তাবিত করা হচ্ছে, মানে দুইভাবে দুইটা স্ট্যান্ডে, যার কারণে একটু সিকিউরিটি ইস্যুতে বেসিক্যালি এই প্রোগ্রামটা পোস্টপোন করা হয়েছে। কারণ চারদিকে নারীদের টার্গেট করা হচ্ছে, কারণ আমরা সবসময় বলে থাকি যে আমাদের নারী উইংসটা খুব শক্ত, খুব কনস্ট্রাকটিভ এবং খুব মেধাবী, যারা হয়তো সামনে আসছে না কিন্তু পেছন থেকে তারা বিগ একটা রোল প্লে করে।
এই জন্যই সিকিউরিটি রিজনে এই প্রোগ্রামটা এবং আদার কিছু রিজন আছে প্রোগ্রামটা পোস্টপোন করা আপনি হয়েছে। মোটা দেখে খুব চমৎকার করে বলেছেন। আমি অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ আপনার কাছে একটু আসবো, এবং আগেই বলে রাখি আপনার সঙ্গে কথা বলার মাঝখানে আমি হয়তো বিরতিতে যেতে পারি, কারণ শিরোনামগুলো। আচ্ছা, আমি তাহলে বিরতিটা নিয়েই আসি এবং আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে যাই, তাতে করে এসে উত্তর পেতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আজকে আমরা দেখলাম ইসলামী আন্দোলনের যিনি আমির, তিনি আসলে বেশ শক্ত গলায় আসলে জামাতে আমিরকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, কথা বলেছেন। বলেছেন বেপর্দা নারীর সাথে সেলফি তোলা, এমন একটা অভিযোগ তিনি করেছেন। পাশাপাশি একটা শঙ্কার কথাও বলেছেন। এটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। মানে আমরা ওই প্রোগ্রামে দেখেছিলাম, ওখানে যেই নারী কর্মীরা ছিলেন তাদের অনেকে হিজাবও পরা ছিলেন, কিন্তু তারপরও কেন আসলে বেপর্দা শব্দটা প্রয়োগ করা হচ্ছে, এবং একই সঙ্গে কী ধরনের শঙ্কা আপনারা ফিল করছেন, কোথা থেকে, সেটা একটু জানার চেষ্টা করব বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ৭১ জানালে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। শিরোনামগুলো দেখে নিলাম, দু একটি বাদে প্রায় সব গণমাধ্যমেই একই শিরোনামের মধ্যেই আমরা ছিলাম। আমরা অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ আপনার কাছে আসতে চাই। আপনি বরাবরই যে কোনো প্রশ্নের উত্তর খুব চমৎকার করে ব্যাখ্যা করে আমাদেরকে দেন, সেই জায়গা থেকে দুটো বিষয় একটু জানতে চেয়েছিলাম। প্রথমত বলা হয়েছিল আপনাদের ইসলামী আন্দোলনের যিনি আমির মুফতি রেজাউল করিম, তিনি বলেছিলেন জামাতের আমির বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলে, এরকম নানামুখী বক্তব্য, সাথে আপনারা শঙ্কাও প্রকাশ করেছেন এবং আপনারা বলেছেন আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। একটু যদি ব্যাখ্যা দিতেন সংক্ষেপে। দেখুন, এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছেন, সকলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। জি। কয়েকটা পয়েন্ট, একটা হলো যেটা আপনি বলেছিলেন, আগে প্রশ্ন রেখে গিয়েছিলেন জি, জি। যে আমাদের আমির বলেছেন, যে জামাতের আমিরের প্রসঙ্গে যে কথাটা বলেছেন, আমাদের আমির যে কথাটা বলেছেন এটা হলো সম্ভবত জামাতের একটা প্রোগ্রাম হয়েছিল মিট দ্য লিডার্স, জি। সম্ভবত এই শিরোনামে। ওই প্রোগ্রামে আমরা দেখেছিলাম যে জামাতের আমির প্রোগ্রাম শেষে বললেন যে এখন ছেলে বন্ধুরা সরে যাও, আমরা বৈষম্য দূর করব, মেয়ে বন্ধুরা আসো। জি। এই কথা বলে তাদেরকে পাশে নিয়ে সেলফি তুললেন। তো এইটার ব্যাপারে আমাদের আমির বলেছেন, এটা কেন বলেছেন আমরা সকলেই বুঝি। বিষয়টা হলো যে পর্দার যে বিধান, এটা কিন্তু আমরা সকলেই জানি এটা ফরজ, ইসলামী শরিয়া মোতাবেক। ফরজ মানে কি? ফরজ অর্থ হলো এটা অত্যাবশ্যকীয়, পালনীয়। আপনি দেখেন, আমাদের রাষ্ট্রের যদি কোনো আইন হয়, রাষ্ট্র কর্তৃক যদি কোনো আইন করা হয়, অত্যাবশ্যকীয় যেগুলি হয় এগুলি কিন্তু পালন করার ক্ষেত্রে আমরা কোনো রকম কার্পণ্য করি না, এবং সেটা করতে হয়। আর যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, গোটা জাহানের সৃষ্টিকর্তা, তিনি যে বিধান দিয়েছেন এটা অলঙ্ঘনীয়, এটা একজন অ্যাজ এ মুসলিম হিসাবে আমার এটা পালন করতেই হবে। তো সেক্ষেত্রে এটা আমরা মনে করি এটা আমাদের পালনীয়। এক, এখানে আরেকটু সিগনিফিকেন্ট বিষয় বা আরেকটু অতিরিক্ত দর্শনীয় হয়েছে যেটা আমরা মনে করি, জি। সেটা হলো যে ব্যক্তিগতভাবে আমি আর আপনি যদি একটা পর্দার লঙ্ঘন করি, তাহলে সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে একটা অন্যায় করলাম। কিন্তু জাতীয় পর্যায়ে জাতীয় কোনো নেতা যখন এটা করেন, তখন কিন্তু এটা প্রমাণ হয়ে যায় যে না, ইসলামে বোধহয় এই জাতীয় কোনো বিধান নেই, বা উনি যেটা করছেন এটাই বোধহয় ইসলাম কর্তৃক প্রদত্ত। জি। তো এজন্যই হলো আমাদের আমিরের বক্তব্যটা বলার উদ্দেশ্য, কারণ উনি যেহেতু জামাত ইসলামী, তিনি একজন ইসলামী দলের নেতা, তিনি যখন এই কাজটা করবেন তখন পর্দার যে বিধান, একটা অলঙ্ঘনীয় বিধান, এই বিধানটা কিন্তু হালকা হয়ে যায়, এবং এই বিধানটার প্রতি মানুষের একটা নেগলেন্সি তৈরি হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। এজন্যই আমাদের আমির এই বিষয়টাকে সতর্ক করেছেন। আর নির্বাচন প্রসঙ্গে যেটা আশঙ্কার কথা বলেছেন, এটা তো দেখলাম যে কেবল যে নিউজ শোনালেন, সেখানে কিন্তু আমরা দেখেছি সব দলই কথাটা বলছেন, এবং এটা বাস্তবসম্মত। আমরা দেখছি নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা নানাভাবেই তৈরি হয়েছে, এবং একটু আগে যে আমার ভাই যেটা ইলিয়াস খান ভাই যেটা বলছিলেন, যে আসলে উৎসব মুখরতা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে যখন আমার হাদি ভাইকে শহীদ করা হলো। হাদি ভাইয়ের শাহাদাতের আগ পর্যন্ত কিন্তু একটা আগ্রহ তৈরি ছিল। শাহাদাত মানে হাদি ভাইয়ের শাহাদাতের পরেই আমরা দেখলাম যে এটা কিন্তু একটা আশঙ্কার দিকে, সকলের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে, এবং দুঃখজনক বাস্তবতা হলো এখনো সেই বিচারটা কিন্তু হয়নি। তো এ কারণেই এছাড়াও আমরা দেখছি যে নির্বাচন কমিশনার বলেন, সরকার বলেন, কোন সময় এই দলের দিকে ঝুঁকে যান, কোন সময় ওই দলের দিকে ঝুঁকে যান। এগুলি আমাদেরকে খুব
পীড়া দেয়। বুঝতে পারছি। এবং, আচ্ছা, আমি ওই যে আরেকটা যে তৃতীয় প্রশ্ন যেটা করেছিলাম যে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে একটা অভিযোগ, এটা আমরা একটু পরে আসি, এই হয়তো দ্বিতীয় বা তৃতীয় বিরতির পরে, তখন নিশ্চয়ই আলাপটা করব। তবে আপনি খুব চমৎকার করে এই দুটা ব্যাখ্যা দিয়েছেন যে এটা আসলে অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো সাধারণভাবেই দেখা যেত, কিন্তু যেহেতু কাজটা জামাতে আমির, তাকে দায়িত্বশীল জায়গা থেকে সবাই হয়তো তাকে দেখবেন, কাজেই সেই জায়গাটা আপনারা নোট করেছেন। আমি নিশ্চয়ই সাজেদ আলী চৌধুরীর কাছে ব্যাখ্যা জানতে চাইবো, তবে তার আগে ছোট করে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, শেখ ফজলুল আমিন মাসুদ, মানে এই বক্তব্যের পর নারী ভোটার যারা আছেন আপনাদের, তারা এটা মনে করতে পারেন কিনা যে আপনাদেরকে ভোট দিলে, আপনারা ক্ষমতায় আসলে তাদের জন্য এটা একটা শঙ্কার বিষয় হবে যে তারা আসলে পরিচিত পরিমণ্ডলে কারোর সাথে সেলফি তুলতে পারবেন না, তাতেও এক ধরনের ভয়ভীতি, কি বার্তা না যাচ্ছে? দেখেন, বিষয়টা হলো কি, আমাদের দেশে মুসলমান হলো 92%। জি। আপনি দেখেন বাংলাদেশের সব নাগরিক কি ইসলাম পুরোপুরি ফলো করে? না, করে না। 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ, সব মানুষ কিন্তু ফলো করে না। তো সেক্ষেত্রে আপনি ইসলামটাকে কে কতটুকু ফলো করবে সেটা দায় দায়িত্ব তার, এবং সে পরকালে সেটা জবাবদিহি করবে। ইসলাম বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কাউকে শরিয়া পালনের ক্ষেত্রে আপনার বা শরিয়ার ক্ষেত্রে অমুসলিম বা অন্যদেরকে আল্লাহ তাআলা বাধ্য করেন না। আল্লাহ তাআলা বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়ে দিয়েছেন, কেউ মানতে পারে, কেউ না মানতে পারে, এটা কোনো ব্যাপার, এটা ব্যাপার, কিন্তু এটা তার দায়, এটা সরকারের দায় নয়। তো সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, কেউ যদি শরিয়া মানে সেটা তার ব্যাপার, সেও যদি শরিয়া লঙ্ঘন করে এটা তার ব্যাপার, সে পরকালে জবাবদিহি করবে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে কাউকে বাধ্য করবে, বিষয়টা কিন্তু এমন নয়। একদম পরিষ্কার। আমি হ্যাঁ, তার মানে জোর জবরদস্তি আপনারা করবেন না। সেক্ষেত্রে ছোট করে একটা বিষয়, জোর জবরদস্তি হ্যাঁ ইসলাম করবে না। হ্যাঁ, আপনারা তো বলছিলেন যে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, তো সেক্ষেত্রে যদি আসলে সেই শরিয়া আইনের মধ্যে থেকে কেউ যদি হয়তো পুরোপুরি সেটা ফলো করতে না পারেন, শরিয়া আইন অনুসারে কি কোনো শাস্তির বিধান থাকবে? দেখেন, শরিয়া আইন কিন্তু বাংলাদেশে আমাদের অধিকাংশ মানুষই কিন্তু ফলো করে, কেউ কিছু করে, কেউ বেশি করে। আমি কিন্তু আগেও এখানে বলেছি কিনা, যেমন আমি যে আজকে এশার নামাজটা পড়েছি, এটা কিন্তু শরিয়া আইনের ভিত্তিতেই পড়েছি। সামনে রোজা আসতেছে, আমি রোজা রাখবো, এটাও কিন্তু শরিয়া আইন। আমাদের দেশে শরিয়া আইন কিন্তু শুধু আমাদের দেশে না, ইউরোপ আমেরিকাতেও তো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, শরিয়া আইন কিন্তু আমরা পালন করছি। কাজেই শরিয়া আইন নিয়ে খুব ভয়ের কিছু নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা যেটা বলি, কোরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনের ভিত্তিতে আমরা একটি জনপ্রত্যাশার বাংলাদেশ করতে চাই। আচ্ছা, তাহলে এটা তাহলে এভাবে আমরা তাহলে ধরে নিতে পারি, যদি ভুল হয় আপনি একটু সংশোধন করবেন, যে আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে আপনারা জোর জবরদস্তি করে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, ধাপে ধাপে মানুষকে উৎসাহিত করবেন কিংবা অভ্যস্ত করবেন, তাই তো? না, শরিয়া আইন আসলে কোনো সময় ধাপে ধাপে না। আমাদের টার্গেটটা হলো শরিয়া আইনটা কেন বলি, আমি লাস্ট লাইনটা বলতেছিলাম যে শরিয়া আইনের আলোকে আমরা করতে চাই। কেন? শরিয়া আইনই একমাত্র অপরাপর সকল ধর্ম এবং নাগরিকের অধিকারটা প্রতিষ্ঠা করে। এবং সবচাইতে বড় যে জিনিস, আমাদের দেশে যে করাপশনটা রয়েছে, দুর্নীতি, এই দুর্নীতিটা কিন্তু আমাদের প্রচলিত আইন দ্বারা কিন্তু আমরা এখনো সেটা বন্ধ করতে পারিনি। আমরা মনে করি শরিয়া আইন যদি এটা প্রতিষ্ঠিত হয় এবং শরিয়া আইনের একটা সাইডটা সকল দিক যদি আমরা বাস্তবায়ন করতে পারি, মানুষের অধিকার যখন প্রতিষ্ঠা হবে, তখন কিন্তু দুর্নীতিটা আমাদের থেকে বিদায় নিতে সে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্যই আমরা একদম পরিষ্কার করে আপনি বলেছেন, বরাবরের মতো যেভাবে আপনি ব্যাখ্যা দেন চমৎকার করে সেটাই দিলেন। আমি একটু ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী আপনার কাছ থেকে ছোট কয়েকটা মন্তব্যটি জেনে নিতে চাই। প্রথমত, আপনারা আসলে যেগুলো চান, দুর্নীতি কমুক, উন্নয়ন বাড়ুক, একেবারে অপরাধগুলো কমে আসুক, হুবহু একই জিনিস আসলে ইসলামী আন্দোলন চায়। এবং শরিয়া আইনের যে ব্যাখ্যাটা তারা দিলেন যে এখানে জোর জবরদস্তি নাই, এটা তো জামাতে ইসলামেরও বক্তব্য, তারাও আসলে জোর জবরদস্তি নাই। কিন্তু মুশকিল হচ্ছে যখন কিছু কিছু বক্তব্য এরকম সমাবেশ থেকে আসে, ভোটারদের মধ্যে তো প্রভাব ফেলে। জামাতে আমির এবং সেলফি তোলা খুবই সাধারণ একটা ঘটনা, সাধারণ একটা বক্তব্য, কিন্তু এটা যখন মানুষের কানে পৌঁছাবে, প্রান্তিক অঞ্চলে একটা ন্যারেটিভ তো তৈরি হবে। কোনো ব্যাখ্যা কি দিতে পারেন, যেহেতু তিনি দলটির একটা আমির, এত বড় দলের? ধন্যবাদ।
জামাত ইসলামের ইসলাম নিয়ে আর জামাতের আমিরের পর্দা নিয়ে ওনারা যে পরিমাণ টানাটানি শুরু করেছেন, কি যে অবস্থা হবে আমি সেটাই ভাবছি। এখন ওনাদের ইন্টেনশনটা আসলে ক্লিয়ার না। ওনারা কি ইসলামী মাইন্ড নিয়ে সংশোধনের জন্য বলছেন নাকি পচানোর জন্য বলছেন, এটাই হচ্ছে মূল ইস্যু। এখন ওনারা যারা বলছেন ওনারা ওনাদের নিজেদের বউদের ক্ষেত্রেও কি এটা সেম মেনটেন করতে পারেন? এখন প্রথম কথাটা হচ্ছে যে এটা যে আসলে উনি ক্লিয়ারলি বলেছেন যে এটা একদল উনি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, সেখানে যারা মেল অ্যাটেন্ডেন্ট ছিল তাদের সাথে ছবি তুলেছেন, সাবসিকুয়েন্টলি যারা ফিমেল অ্যাটেন্ডেন্ট আছেন তাদের সাথে ছবি তুলেছেন। এখানে পর্দার বিধানের লঙ্ঘনের কিছু নাই, এখানে কোনো অন্য কোনো কিছু নাই। বেসিক্যালি জেন্ডার ডিসক্রিমিনেশন ইস্যুতে উনি বলেছেন স্পেসিফিকলি আপনাদের সাথে ছবি তোলা হয়েছে, সাবসিকুয়েন্টলি মেয়েরা আসুক আপনাদের সাথে ছবি তুলবো। এগুলো আসলে হচ্ছে মানুষকে পচানোর জন্য, ছোট করার জন্য কিছু শব্দ চয়নে তো আর কোনো বাধা নেই, কোনো আইনও নাই, সেজন্য এই কথাগুলো বলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শরিয়া আইনের যে কথাটা বলছেন, জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করছে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়ে, বাংলাদেশের এক্সিস্টিং সমস্ত আইনগুলোকে ধারণ করে, যার কারণে এখানে সেই আইনগুলোই প্রিভেল করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ, ইসলামকে অবশ্যই ইসলামী মূল্যবোধকে প্র্যাকটিস করবে, কারণ এই আইনগুলোকে যদি ইসলামী মূল্যবোধের আলোকে এক্সিকিউট করা যায়, দুর্নীতিমুক্ত করা যাবে, বাংলাদেশকে সবচেয়ে সুন্দর করে দেশ পরিচালনা করা যাবে, দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে। এই হলো কথা। চমৎকার। আমি অ্যাডভোকেট ফাইমান নাসির আপনার কাছে আসবো, তার আগে আরো কিছু কথা বলে আসি, তাতে করে আলাপ করতে আপনার সঙ্গে সুবিধা হবে। কয়েকটা পয়েন্ট নিয়ে আসি। কি একটু বলবো, সুযোগ আছে? তাহলে পরে 1 মিনিটের জন্য তাহলে বলেন, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব। আচ্ছা, আমি 1 মিনিটে বলি। আসলে বিষয় হয়েছে কি যে জামাত ইসলামের মধ্যে ইসলামিক স্কলার না থাকার কারণে, ওনারা ইসলামিক দল বলেন কিন্তু ইসলামিক স্কলার না থাকার কারণে ওনারা ইসলামটাকে এত হালকা ভাবে দেখেন শরিয়াতের বিধান হলো পর্দার বিধান। এটাকে উনি কি বললেন, উনি আমার ব্যারিস্টার ভাই, উনি জেনারেল লয়ের উপর পড়াশোনা করেছে, উনি এটাকে এত হালকা করে দিলেন, অথচ শরিয়াতে পর্দা একটি অলঙ্ঘনীয় বিধান, এটা মান্য করতে হবে। আপনি তো এখন আছেন পর্দার মধ্যে, নাসরিন আপা তো জুমে আপনার পাশে আছে, আপনার পর্দা লঙ্ঘন হচ্ছে না? না, আমার পাশে নেই। উনি শোনেন, এখানে জুমে তো দেখা যাচ্ছে পাশাপাশি। আমি বলি, বিষয়টা হলো আমার প্রোগ্রামে আমি আয়োজন করলাম, সেখানে আমি করলাম, আর এখানে আমাকে আপনি এই প্রোগ্রামে আরেকজনকে জয়েন করালেন, সে তার মতো আছে, আমি কি তার সাথে সেলফি তুলছি? আমি তার সাথে কি পাশাপাশি বসে আলাপ করছি? তার মতো তিনি বলছেন আমার মতো, আমি আপনার দিকে তাকিয়ে আমার মতো করে আমি কথা বলছি। দুই জিনিস, কিন্তু আমার আয়োজনে আমি যেটা করব আর আমি বাধ্য হয়ে যেটা করব, দুটোর মধ্যে ভিন্নতা আছে। কিন্তু তো আপনারা যেভাবে ইসলামকে একেবারে হালকা করে দেন, ইসলামটা কিন্তু এত হালকা না। বুঝতে পারছি। হালকা যদি হতো তাহলে আপনি মনে হয় শেষ করেছেন না? আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে একটু আসি। মানে আপনি দেখেছেন আপনাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন সময় চমকপ্রদ কিছু বক্তব্য দিয়েছেন, সেটা প্রশংসিত হয়েছে বটে, কিন্তু আল জাজিরাতে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে বেশ কিছু বিষয় আসলে সোশ্যাল মিডিয়াতে আলোচনার পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছেন। যেমন তিনি বলেছেন কোনো নারী কখনো আপনাদের দলের আমির হতে পারবেন না, কেননা তার ভাষায় আল্লাহ নারীদের সেভাবে সৃষ্টি করেননি এবং এটি পরিবর্তনযোগ্য না। এবং তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি বেশিরভাগ রাজনৈতিক দল, কারণ বাংলাদেশে সাংস্কৃতিক বাস্তবতা বেশিরভাগ নারী নেতৃত্বকেই নাকি বাস্তবসম্মত নয়, এটা তিনি বলেছেন, এবং বেশিরভাগ দেশই নাকি এটাকে সাপোর্ট করেন না। মানে 2026 সালে এই বক্তব্য কতটা আসলে কনভিন্সিং, সাধারণ মানুষের কাছে কি বার্তা দেয়, মানে যদি একটু ব্যাখ্যা দিতেন। জি, ধন্যবাদ। আল জাজিরার বক্তব্যটা বেসিক্যালি খুব স্পেসিফিক এবং ক্লিয়ার, প্রশ্নগুলো ছিল খুব স্পেসিফিক এবং ক্লিয়ার, যে আমাদের আমির বলেছেন দলের প্রধান হতে পারবে না, কখনো হতে পারবে না, এরকম কোনো শব্দ বলেনি। যে উনি যেহেতু একটা আল্লাহর আইনের কথা বলেছেন, যেহেতু মেয়েদের কিছু শর্টকামিং এর কথা বলেছেন, বাট কখনো হতে পারবে না এরকম কোনো কথা বলেনি। সাবসিকুয়েন্টলি উনি বলেনি যে বাংলাদেশের কখনো কোনো মেয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না, এরকম কোনো শব্দ বলেনি। সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে নারী সংসদ মনোনয়নের কথা, যে কথাটা আসলো সে কথাটা এইরকম, উনি বলেছেন যে আমরা প্রিপেয়ার্ড হচ্ছি, উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর দ্য নেক্সট
আপকামিং ইলেকশন অর নেক্সট ইলেকশন। কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যেমন দেখেন আপনি আমাদের নারী যারা কর্মী তাদের উপর যেভাবে পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে বলা হচ্ছে বিভক্ত করে দেওয়া হবে, ঘোষণা দিয়ে বলা হচ্ছে মারা হবে, ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলা না, হচ্ছে এই জাতীয় ঘোষণা সবসময়ের জন্য খারাপ এবং সবসময়ের জন্য এটা আসলে প্রতিবাদ করার মতো একটি বিষয়, কিন্তু যেটা আসলে খুব খুব স্ট্রং, খুব হ্যাঁ, কিন্তু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী এই যে লাইনটা, এটা কি আসলে খুব ভালো শোনাচ্ছে যে আল্লাহ আসলে নারীদের সেভাবে সৃষ্টি করেননি এবং এটা পরিবর্তনযোগ্য নয়? এই যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে সেটা স্পেসিফিক্যালি উনি বলেছেন পরিবর্তনযোগ্য নয়, যেটা আল্লাহর কোরআনের আয়াতে, কোরআনের হাদিসে যেটা আছে স্পেসিফিক্যালি উনি কথাটাই বলেছেন। কিন্তু তার মানে তিনি বলেননি যে নারী নেতৃত্ব কখনো উপরের দিকে আসতে পারবেননি, উনি স্পেসিফিক্যালি বলেননি। আপকামিং আমরা প্রিপারেশন নিচ্ছি, নেক্সট যখন আমাদের দলের নেতৃত্ব এভাবে কোয়ালিফাইড হবে তখন অবশ্যই তারা লিড করবে, এবং তারা অলরেডি লিড করছে দলের বিভিন্ন পর্যায়ে। আপনি বলছেন, আমার একটি প্রশ্ন আছে ভাই, আপনি বলছেন যে আপনাদের দলের নারী যে শাখাটি আছে সেটি খুব শক্তিশালী, এর মধ্যে কোনো যোগ্য মানুষ পাননি নমিনেশন দেওয়ার জন্য? যোগ্য মানুষ পাওয়ার ইস্যুটা হচ্ছে, ধরেন এখন আপনারা নারী প্রার্থী নিয়ে কথা বলছেন, আচ্ছা ধরে নিলাম আমরা 300 আসনে নারী প্রার্থী দিলাম বা বিএনপি 300 আসন নারী প্রার্থী দিল। এখন নারী প্রার্থী দেওয়ার পরে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স কি বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা 50টা আসন সংরক্ষিত আসন রাখলেন, গত 52 বছর এই সংবিধানের বয়স, আপনারা বাংলাদেশের ডোমেস্টিক ভায়োলেন্স, কালেকটিভ ভায়োলেন্স, এই যে ভায়োলেন্স, মানুষের মেয়েদের নিরাপত্তা, এগুলিকে এনশিওর করতে পেরেছেন? নারী প্রতিনিধি দিয়ে, আমি কথাটা শেষ করি প্লিজ, নারী প্রতিনিধি দিয়ে দেওয়া মানে এই না যে আমি এগুলো এনশিওর করতে পারছি। আমার কথাটা হচ্ছে নারীরা, আর সবচেয়ে বড় কথা, এই প্রশ্নটা যখন করা হয় তখন আমার মনে হয় যে এই প্রশ্নটা করছে সেই সবচেয়ে বেশি বৈষম্য করছে। আপনারা নারী, একজন মানুষকে নারী ভাববার আগে তাকে মানুষ ভাবেন। কারণ আমরা যারা বাইরে পড়ালেখা করে তাদের কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন বলা শব্দটি ইউজ করা হয়, নারী বৈষম্যর কথাটা কখনো বলা হয় না। এই নারী শব্দটা যখন বলা হয় তখন জেন্ডার, তখনই বৈষম্যটা বলা। আগে একজন নারীকে মানুষ হিসেবে দেখেন। মুশকিল হচ্ছে আমরা নারীকে মানুষ হিসেবে দেখছি, কিন্তু মানুষ হিসেবে বারবার আসলে পুরুষ প্রার্থীকে দেখছি আর কি, চলে আসবে। জি হ্যাঁ, না মানে আমরা নারীকেও মানুষ হিসেবে দেখছি, পুরুষকে মানুষ হিসেবে দেখছি, কন্ট্রাডিক্টরি হলো না? আপনি মানুষ হিসেবে দেখছেন বাট আপনি তাকে নারী চিন্তা করে নমিনেশন দিচ্ছেন না, একটু নারী চিন্তা করে নমিনেশন দিচ্ছে না। জামাত ইসলামী হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, সেখানে একটা মানুষ যখন প্রান্তিক অবস্থান থেকে উপরের লেভেলে যখন আসবে তাকে অবশ্যই, ইভেন তো সেটা যদি আমি হই, সবগুলো সিঁড়ি এবং ধাপ শেষ করে ওই জায়গায় আসতে হবে। এখানে বুঝতে পারছি, তার মানে প্রস্তুতির একটা পর্ব থাকে, সেই প্রস্তুতির পর্বটা পার হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছে, যেখানে বলা আছে 5% হারে যতদিন যাবে ততদিন এটা বাড়ানো হবে এবং সর্বোচ্চ 15% পর্যন্ত এটা ইনক্রিজ করা হবে। জামাত ইসলামী একমত এবং লিখিতভাবে স্বাক্ষর করেছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে বিশেষ ধন্যবাদ যে আপনি আসলে টু দা পয়েন্টে পুরো জিনিসটা আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন ব্যাখ্যা দিতে, এবং ঠিক একই কাজটি করেছেন শেখ ফজলে বারী মাসুদ, এবং এই দুজনের কাছ থেকে যে সমস্ত পয়েন্টগুলো পেয়েছি সেগুলো নিয়ে অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি আপনার কাছে আমি আসবো, এবং দুঃখ প্রকাশ করছি কারণ একটা বিরতিতে যেতেই হচ্ছে, কিন্তু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা নিয়ে যতটুকু পারা যায় একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব বিএনপির দৃষ্টিকোণ থেকে। দর্শক, আমরা আরও একটা বিরতি নিচ্ছি, 71 জার্নালে ফিরছি, একটু পর আমাদের সঙ্গে থাকবেন। আমরা জার্নালে আবারও নির্ধারিত আলোচনায় ফিরছি। অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, অনেকগুলো বিষয় আপনি শুনছিলেন আমাদের অন্যান্য আলোচকের কাছ থেকে। প্রথমত, নারীদের সঙ্গে বেপর্দা নারী বলা হয়েছে, তাদের সঙ্গে সেলফি তোলা, এটা শরিয়া আইনের খেলাপ, এবং সেটাও এক ধরনের সমালোচনা করা হয়েছে, যদিও জামাত ইসলামীর আমির বলেই এই প্রশ্নটা উঠেছে। একই সঙ্গে ব্যারিস্টার সাজ্জাদ আলী তিনিও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে জামাতের আমির তিনি আল জাজিরার সাক্ষাৎকারে একটা কথা বলেছিলেন যে নারীদের সেভাবে সৃষ্টি করা হয়নি এবং এটা পরিবর্তনযোগ্য নয়, কোন ইস্যুতে নারীরা কখনো জামাতের আমির হতে পারবে কিনা, এবং নানামুখী বিষয় আসলে এখানে উঠে এসেছে। কি বলবেন আসলে? আমি ওনাদের জামাতের কয়েকজনের, ওনারা যে ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলেছে, ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে সেখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, কয়েকটা স্টেটমেন্ট ওনাদের উদ্ধৃত করা কয়েকটা বাণী আছে, সেগুলো একটু পড়ি তাহলে বোধহয় সুবিধা হবে। সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আওয়ামী লীগের যারা পালিয়ে চলে গেছে তাদের
স্ত্রীর প্রতি জামাতের হক আছে। জামাতে ইসলাম এই ধরনের কথাবার্তা যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে জাহান্নামে যাবেন মাসুদ পারভেজ, গ্রামে মহিলা জামায়াতের তালিম, মৃত্যুর পর প্রথম প্রশ্ন কোন মার্কায় ভোট দিয়েছেন, আর বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন, ভোট দিলে জান্নাতে যাবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্পে জানমাল রক্ষা পাবে। তো এরকম অসংখ্য কথাই আছে। আসল কথাটা হচ্ছে কি, জামাত কখনোই নারী বান্ধব কোনো দল নয়। কারণ তারা যেই কথা বলেছে, আমাদের এই দেশটা এটা একটা পিতৃতান্ত্রিক সমাজ, এ কথা সত্যি। বাংলাদেশের যে আর্থ সামাজিক অবস্থা, রাজনৈতিক যে প্রেক্ষাপট, অর্থনৈতিক, নারীদের যে ভূমিকা, সবকিছু মিলিয়ে আমাদের দেশে আজকে জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। সামনে যে প্রায় 13 কোটি ভোটার, তার মধ্যে 6 কোটির বেশি হচ্ছে নারী ভোটার। এখন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে যাওয়া 12.5 কোটির বেশি ভোটারের মধ্যে এই অর্ধেক নারী তৃণমূল থেকে শুরু করে যারা আমরা আছি, আমার তো মনে হয় না যে নারীরা জামাতকে ভোট দেবে। কারণ হচ্ছে যে 5 ঘন্টা কর্মঘণ্টা, 8 ঘন্টা কাজের দরকার নেই, 5 ঘন্টা করলেই হবে। ওনারা তো এখনই নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। এখন নির্বাচনের পরে আপনার ধর্ম নিয়ে আলোচনা, নারীদের এই যে জমায়েত বা নারীদের তালিম, তারা যেটা নারীদের বিভিন্ন রকম প্রচারে অভিযোগ যেটা তাদের বিরুদ্ধে উঠছে, এটা কিন্তু ধর্মকে ব্যবহার না করলে আমরা এত কথা বলতাম না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তারা যাচ্ছে, কি কথাবার্তা তারা বলছে। এখন বললে বলবে অপপ্রচার, না অপপ্রচার নয়। বিকাশ নাম্বার চাচ্ছেন, এনআইডি চাচ্ছেন, নোয়াখালী 5 আসনের প্রচারণা, এগুলো পত্র পত্রিকায় আসা খবর, আমি যেটা বলছি। এখন এই রকম অবস্থায় জামাতের মনে হচ্ছে যে তাদের কাজই হচ্ছে নারীদেরকে বোধহয় ঘরে তারা বন্দি করে ফেলবে। এখন এই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতে তো বাংলাদেশের নারীরা যেতে চাইবে না। কারণ এখন তো ধর্ম এটা যার যার মনের ব্যাপার। এখন ধর্ম এবং রাজনীতি, জামাতে ইসলামী, এখন জামাতে ইসলাম মানে তো ভাই ইসলাম নয়। মৌলানা মওদুদী সাহেবের জামাতে ইসলামী, এটা কবে গুগল করেন যারা আছেন, দেখেন এটার জন্ম, এটার পরিচয়, তাহলেই তো হয়। আর ওনাদের একজন নেতা, জামাত নেতা মোহাম্মদ শামীম আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে আমাদের নারীদেরকে যেই ভাষায় ডেকেছে, এটা তো ভাই খুব দুঃখজনক। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তীব্র প্রতিবাদ এবং আমরা এটাকে ধিক্কার জানাই তার এই ওই ধরনের একটা বক্তব্যকে। আর এখন দেখেন নারী নেতৃত্ব নিয়ে ওনাদের দ্বিচারিতাটার কথা একটু বলি। হ্যাঁ, কিরকম মানে ইন্টারেস্টিং একটা তাদের একটা ন্যারেটিভ যে নারী নেতৃত্ব হারাম, যে নারী ওনাদের নেতা হতে পারবেন না। তাহলে ওনারা যে 17 বছর বিএনপির সাথে আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রাম আমাদের সাথে থাকলেন, তার আগে তারা আওয়ামী লীগের সাথে থাকলেন, তো দুই দলেই তো নারী প্রধান, দুটো রাজনৈতিক দল। তো সেখানে এই ধরনের কথা বললে হয় কি, এটা একটা ডিসক্রিমিনেশন তৈরি করে। ওনাদের যে বৈষম্য আছে, ওনাদের যে নারীর প্রতি মনে হচ্ছে বিদ্বেষ, এবং এটা মানে আমাদের কাছে এটা আসলে মানে কাম্য না। এই কারণেই আমার মনে হয় যে তারা হয়তো বা আসলে সংবিধান বদলে দিবে, যে তারা হয়তো বা আসলে আমাদের নারীদের আরো কিভাবে যতভাবে আপনার ঘরের মধ্যে রাখা যায়, কাজকর্ম না করে, আমি তো লয়ার, কোর্টে যাওয়া যাবে না, বাইরে বের হবেন না, মানে নানান রকম। এই সংখ্যাটা অ্যাডভোকেট ফাইমান নাসরিন, এই যে সংখ্যাটা, এটা কি আপনি নারী হিসেবে ফিল করছেন নাকি একজন রাজনীতিবিদ হিসেবে? না, আমি নারী হিসেবে ফিল করছি। আচ্ছা, তাহলে আমি একজন নারী হিসেবে আমি ভীষণ ভাবে ফিল করছি। বহু নারীরা এই প্রশ্নটা আমাকে করেন, বলে যে আচ্ছা আপা, তাহলে আমরা কি করব, পরে কি আমরা বের হতে পারবো? আমি জানি না, আমি বলতে পারবো না তারা আসলে তোমরা বের হতে পারবা কিনা, আমার কোনো আইডিয়া নাই। তবে এখন যে কথা শুনছি, এই কথা শুনে, কারণ তাদের গঠনতন্ত্র কিরকম আছে লেখা, শরিয়া আইন তারা যদি কায়েম করেন এবং সেখানে অন্যান্য
আরো যা কিছু বুঝতে আছে পারছি। আমি তাহলে এইটুকুনি আপনার এই শঙ্কার জায়গাটা আমি এইটুকু নিয়ে একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে আসি। কারণ শেখ ফজলে বাড়ি মাসুদের সঙ্গে যখন কথা হচ্ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা হয়, নেতাদের যে বক্তব্য, হাত পাখার নেতাদের অলমোস্ট সব একই রকমের বক্তব্য এবং তারা তাদের একটা আদর্শিক জায়গা ধরে রেখেছে। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলো শুনে থাকি, যেটা আসলে পরবর্তীতে আমরা শিরোনাম করতে গিয়েও কয়েকবার চিন্তা করি যে এটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে কিনা। যেমন জান্নাতের টিকিট শব্দ কিংবা কবরের প্রশ্ন, মৃত্যুর পরবর্তী প্রশ্নে একটা থাকবে ভোট কিসে দিয়েছেন, হ্যাঁ নানা বিষয়গুলো আসছে, যেটা আসলে কখনো ডাক্তার শফিকুর রহমান যেভাবে বক্তব্য দেন তার সাথে মেলে না, মানে এটা একটা সাংঘর্ষিক হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টা অ্যাডভোকেট ফাইবার নাসরিন মুন্নি বলেছেন, এই বিষয়টা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশনও দেখছিলাম যে জুলাই আন্দোলন যখন হচ্ছিল তখন কোন নারী আসলে হিজাব নিয়ে আন্দোলনে নেমেছেন এটা নিয়ে কেউ মানে চিন্তা করেনি। শুধুমাত্র একটা স্বৈরাচার পতন করতে হবে এই ম্যান্ডেট নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে তারা ফিল্ডে নেমেছে। এখন কেন এগুলো নির্বাচনের মাঠে সবার আগে আসছে, যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ। আচ্ছা, মানে আমি আসলে মাঝে মাঝে নিজেই খুব পিটি ফিল করি নিজের প্রতি, যখন এই নারী বিষয়ে এত প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা, নারী বিষয়ে যখন এত প্রশ্ন আসে, মিডিয়া বা সবাই কেন জিজ্ঞেস করে না একজন নারীকে কেন বিধবা করা হচ্ছে? এই প্রশ্ন তো আসতেছে না, সারাদিনই তো কোথাও এটা নিয়ে আলোচনা দেখছি না। একজন মানুষকে যখন মেরে ফেলছে তার ওয়াইফ তো বিধবা হয়ে যাচ্ছে, এই প্রশ্ন তো কেউ করছে না। একজন নারীর উপর কেন হামলা হচ্ছে এই প্রশ্ন কেন কেউ করছে না। শুধু তাই না, একজন নারীর সাথে কেন ডিসক্রিমিনেশন করা হয় সমাজের প্রতিটা ক্ষেত্রে, এই কথাটা কেন বলে না। শুধু তাই না, একজন নারী এবং পুরুষ এর মধ্যে যে একটা তফাৎ তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত, এই প্রশ্ন কেউ করে না। শুধু আসে কি জামাত ইসলামী নারীর প্রতিনিধি কেন দেয়নি, জামাত ইসলামী নারীদের নিয়ে কি 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 ইস্যু আছে, এইগুলো নেগেটিভলি অ্যাপ্রোচ করা। নারীদের যে কর্মঘণ্টার কথা বলা হচ্ছে, সে কর্মঘণ্টার কথা কখন বলা হচ্ছে? যখন একজন নারীকে মাত্র 6 মাসের জন্য লিভ দেওয়া হয় তার প্রেগনেন্সি পিরিয়ডে। এখন এই প্রেগনেন্সি পিরিয়ডে যখন একটা ভদ্রমহিলা, তারপরে তো 6 মাস পরে তো তার ব্রেস্ট ফিডিং টাইম থাকে, তার এরপরে তো আরো 2 বছর 2.5 বছর তার ব্রেস্ট ফিডিং করাতে হয় বাচ্চাকে। এই সময়ের জন্য বলা হয়েছে যে 5 ঘন্টা 5 ঘন্টা এটা তো পরে বলা হয়েছে। আমরা যখন প্রথম বক্তব্য শুনলাম তখন এটা ছিল না, কিন্তু এই পয়েন্টে পরবর্তীতে অ্যাড করা হয়েছে। একটু আগে যখন আমাদের ইলিয়াস খান ভাই বলছেন যে ফটো কার্ড ইস্যু আছে, নিউজগুলোকে টুইস্ট করা হয়। এখন নিউজগুলো যখন টুইস্ট করা হয় তখন তো আসলে আমরা জানি না। যেমন ধরেন শেরপুরে যে মারা যাওয়ার পরে বলা হলো কি বিএনপি সাইফুল ইসলাম নামে একজন মারা গেল। পরে সেই সাইফুল ইসলাম নিজেকে জীবিত প্রমাণ করার জন্য ফেসবুকে আসলো, লাইভ করলো যে না আমি মারা যাইনি, আমি জীবিত আছি। এইভাবে করে আপনি খুব চমৎকার করে বলছেন এবং এর সাথে আমি একমত। কারণ এরকম মিসকনসেপশন এবং ছোট ছোট করে কেটে নানামুখী বিভ্রান্তি ছড়ানো, এটা এখন একটা কালচার হয়ে গেছে, যেটা আমরা ফ্যাক্ট চেক করে এবং সঠিক তথ্য তুলে আনার চেষ্টা করি। কিন্তু মুশকিল হচ্ছে জামাতে আমির ওই বক্তব্যটা আনকাট, অনেকেই দেখেছেন, তিনি স্পষ্ট করে বলেছিলেন বোধহয় যে নারীদের 5 ঘন্টা ক্ষমতায় গেলে করে দেওয়া। হ্যাঁ 5 ঘন্টা, এটা এই মেন্টালিটি মাথায় রেখে বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লেবার ল যেগুলো আছে সব জায়গায় নারীদেরকে বিভিন্নভাবে করে সুযোগ দেওয়ার কথা বলা আছে। আরেকটা কথা বললেন জান্নাতের টিকিট, মৃত্যুর পরে ভোটের কথা, এগুলো হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কিছু কথা বলে। একজন তারেক রহমান যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে, যে প্রান্তিক অঞ্চলে যে কৃষক বা ইউনিয়ন পরিষদের যে নেতা, তার ল্যাঙ্গুয়েজ, তার ভাষা জ্ঞান সেম হবে না কখনো। তখন যখন এই কথাটা মিডিয়া আসে তখন কিন্তু ডিফারেন্ট ভাবে মিন করে। আসলে এটা হচ্ছে জ্ঞানের গভীরতা, জ্ঞানের সীমাবদ্ধতা এবং ভাষার যে পরিধি, সেটা লেকিংস এর কারণে এইভাবে কথা। এটা কি বলা হয়েছে না হয়নি? কোনটা? আপনি যে বলেন ধরুন আমাদের সীমাবদ্ধতা, কিন্তু এই যে বলা হয়েছে ভেস্টের টিকিট, এগুলো কি তাহলে বানানো? আমি মনে করি আমি নিজেও শুনেছি এবং আমি খুব এমব্রেসড শব্দটা হচ্ছে, আমি নিজেও কয়েকজনকে শোকজও করা হয়েছে বোধহয়। হ্যাঁ, কারণ হচ্ছে এভাবে সে বলে কিভাবে দলের কোনো ডিসিশন অবশ্যই না, দল থেকে কোনো নির্দেশনা অবশ্যই না। এগুলো যারা বলে তারা নিজ দায়িত্ব বলে, জ্ঞানের সীমাবদ্ধতার জন্য বলে। এইটা হচ্ছে তাদের। বুঝতে পারছি। আমি একটা বিরতিতে যাব, একটা প্রশ্ন একটু করে রেখে যাই, মানে এই জাতীয় বিষয়গুলো এখন কেন আলোচনায় আসে? কারণ 5 আগস্টে যেটা ঘটে গেল, তারপর থেকে বোঝা গেল তরুণরা ভীষণ রকম রাজনীতি সচেতন এবং সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলে। কাজে প্রান্তিক অঞ্চলে কোন নেতা কোন কথা বললেন সেটা নিয়ে আসলে ট্রল হয়ে যায় এবং ওই নেতার রাজনৈতিক কেরিয়ারের উপরে সেটা একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, যে কারণে সেগুলো বলা। আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শেখ ফজলে বাড়ি মাসুদ আপনার কাছে এটা জানার চেষ্টা করব, আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, এরকম একটা বক্তব্য দিয়েছেন। ব্যবহার করা হয়েছে বটে, কিন্তু কতটা ক্ষতি হয়েছে আপনারা কি ঘুরে দাঁড়াতে পারছেন? কতটা আশাবাদ তৈরি হচ্ছে নির্বাচনের মাঠে? আলাপ করব একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ
ধন্যবাদ দর্শক, এবং ফিরে এলাম বিরতির পর, সবশেষ বিরতির পর ৭১ জানালে, এবং আমাদের তিনজন অতিথি আছেন। সবাইকেই একটু জানিয়ে রাখি, এই অংশে আমি মোটামুটিভাবে 5 মিনিট পাবো, কাজে সবার কাছ থেকে যদি ছোট ছোট মন্তব্যগুলো পেয়ে যাই তাহলে সুবিধা হয়। আমি একটু অধ্যক্ষ শেখ ফজলে বারী মসুদ আপনার কাছে জানতে চাই, মানে আপনারা বলছেন আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, এটা বেশ কয়েকদিন ধরেই বলা হচ্ছে, এটা নতুন খবর না। যেটা জানতে চাই আসলে ব্যবহার করার পর আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, যেই সময়টা এখন পার করছেন, কি মনে হচ্ছে আসলে নির্বাচনের মাঠে কতটা দাপটের সঙ্গে আপনারা আছেন, ভোটারদেরকে কতটা আকৃষ্ট করতে পারছেন? না, আমাদের তো এই সমঝোতা করতে গিয়ে কিছুটা সময় কিলিং হয়েছে, জি। এবং যে কারণে আমাদের সংগঠনের বেশ একটা ক্ষতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা বলতে সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। তবে আমি নিজেও যেহেতু একজন প্রার্থী ক্যান্ডিডেট ঢাকা 11 আসনে, জি। তো সেক্ষেত্রে আমি মানুষদের কাছে গিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ আমি দেখতে পাচ্ছি, এবং মানুষ প্রত্যেকেই বলছেন যে আপনারা যেখানে ছিলেন সেখান থেকে চলে আসাতে, আপনারা এখন যে করছেন ইলেকশন, এটাকে আমাদের অনেকেই ওয়েলকাম জানাচ্ছেন, এবং খুবই সম্ভাবনা আমি দেখছি মানুষ খুব আগ্রহের সাথে ইসলামী আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা এবং ভালোবাসাটা প্রকাশ করছেন। যেহেতু আমরা আপনি একটু আগে বলেছেন, আসলেই বাস্তবতা তাই যে আমরা নীতি আদর্শের রাজনীতি করি, যে কারণে ভালো মানুষরা কিন্তু নীতি আদর্শকেই পছন্দ করে। যে কারণে আমরা দেখেছি, আমি গণসংযোগে যখন যাচ্ছি, আমি অনেক সময় নিজেও আবেগাপ্লুত হয়ে যাই যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছে, সে উঠে আসছে আমার সাথে মন আঁকা করতে, কোলাকুলি করতে। তো আমি আচ্ছা। বলছি যে ভাই আপনি বসেন, এরপরেও তাদের যে তার মানে আবেগ এবং যে ভালোবাসাটা, ভাইব্রেশনটা আপনারা পাচ্ছেন ভোটারদের কাছ থেকে, আপনারা কিছুটা হলো আশাবাদী, তাই তো? অবশ্যই আশাবাদী। জি। দেখা যাক ইনশাআল্লাহ। আমি বাকি আল্লাহ আমি হাফেজ। হ্যাঁ, শুভকামনা আপনার জন্য। আমি একটু ব্যস্ত সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, মানে জামাতের যারা সিনিয়র নেতারা আছেন তারা বেশ হিসেব করে, ধীরে সুস্থে বাছাই করে করে বক্তব্য দিচ্ছেন, শুনতে বেশ ভালো লাগছে। আপনারা দলের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান নারীদের জন্য সান্ধ্যকালীন বাস সেবা চালু করবে, সেই কথাটাও বলেছেন, আশাবাদ তৈরি করছে বটে। মুশকিল হচ্ছে জামাত যে একটা 11 দলীয় জোট তৈরি করেছেন, সেখানে এনসিপি যারা সিনিয়র নেতারা আছেন, যারা প্রার্থী হয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অনেকেই, তারা কিন্তু বেশ কিছু মানে উত্তেজক বক্তব্য দিচ্ছেন, গ্যাংস্টার, তারপর আরো মাস্টারমাইন্ড, নানা শব্দ প্রয়োগ করছেন। মানে 11 দলীয় জোটের কি দায় নিবে আসলে এই জাতীয় বক্তব্যগুলো? কারণ মানুষ তো সমালোচনা করছে অনেকে। ধন্যবাদ। আসলে এটা একটা এই ক্রমান্বয়ে এটা এই পর্যায়ে চলে যাচ্ছে। প্রথমে কিন্তু এরকম ছিল না। দেখেন, মানে আজকে হাদিকে কিন্তু তাকে যে জায়গায় গিয়ে প্রথমবার ডিম মারা হয়েছে, সেই জায়গায় কিন্তু হাদিকে ময়লা পানি মারা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তাকেও বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা হচ্ছে। একটা মানুষ যখন হ্যারাসমেন্টের শিকার হয়, তার শব্দ তখন থেমে থাকবে না, এটা তখন একটা অস্ত্রে পরিণত হয়। নানা কিছু বলছে, হ্যারাসমেন্ট আগে থেকে বলা মানে হচ্ছে। আমরা কিন্তু দেখছিলাম, আমরা কাউন্ট করছিলাম যে ঘটনা ঘটার আগে থেকেই চলছিল আসলে। হ্যাঁ, সে আগে থেকে হয়তো আক্রমণাত্মক কথা বলে, এটা মানে আমরা ধরে নিচ্ছি তরুণদের ক্ষেত্রে হয়তো মেজাজটা একটু চড়া থাকে, কারণ তারা প্রতিক্রিয়াশীল হয়ে থাকে, কিন্তু যেহেতু তারা ধীরে ধীরে পরিণত হচ্ছে, হয়তো সেটা ঠিকও হয়ে যাবে। কিন্তু এখন তো নির্বাচনকালীন মৌসুম, এখন তো একটা ভুল বার্তা যাবে। আপনাদের দলের থেকে আসলে কোনো মেসেজ দেওয়া হচ্ছে কিনা? অবশ্যই আমাদের কথাটা হচ্ছে সংবেদনশীল থাকা প্রয়োজন, নিজেকে সংযত করা প্রয়োজন। দেখেন, আমাদের কিন্তু শেরপুরে এবং বিভিন্ন জায়গায় এত অকারেন্সের পরে যে আমার থেকে কিন্তু খুব শান্ত প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, এবং খুব নিজেদেরকে কন্ট্রোল করে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। কারণ হচ্ছে দিন শেষে তারই আসনে যিনি মির্জা আব্বাস আছেন, তিনি হচ্ছেন একজন বর্ষিয়ান নেতা, তিনি একজন সিনিয়র নেতা, অবশ্যই এটা স্বীকার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিএনপি জামাত একটা লম্বা সময় শোষণের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশে সেই রাজনৈতিক পরিবেশ আবার ফিরে না আসুক, যেখানে একজন রাজনৈতিক নেতা আরেকজন রাজনৈতিক নেতার শত্রু পরিণত হয়। বরং একদম আপনি আপনার জায়গাতে স্পষ্ট করেছেন। হ্যাঁ, সময় থাকলে আর একটা দীর্ঘ করতাম। আপনার বক্তব্য আপনি একদম স্পষ্ট করেছেন। আমি সবশেষ অ্যাডভোকেট ফাইবা নাসরিন মুন্নি আপনার কাছে একটু মন্তব্য নিতে চাই। একটা সাধারণ মানুষের শঙ্কার কথা আপনি বলছিলেন, দিন শেষে একটা নির্বাচন ভীষণ রকম জরুরি, কারণ এই নির্বাচন যদি কোনো কারণে ভণ্ডুল হয়ে যায়, পরিস্থিতি সত্যিকার অর্থে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনার কি মনে হচ্ছে কতটুকু আসলে সেই সহনশীলতা জায়গাটা আছে এবং কতটুকু দেখতে পাচ্ছেন সংক্ষেপে? আসলে জায়গাটা যেরকমই দেখতে পাচ্ছি, প্রয়োজন হচ্ছে নির্বাচনটাকে হতে দেয়া, কারণ তা না হলে আবারও বলি, বাংলাদেশের সামনে যা আসবে, উই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট। আর একটা নির্বাচন, 4টা নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ আমরা যখন মুখিয়ে আছি, এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলেছেন আমাদের নেতা সালাউদ্দিন সাহেব। তো আমরা সেটাই মনে করি যে এখন এমন কোনো কর্নার, এমন কেউ
কারো কোনো অন্য এজেন্ডা আপনার ফুলফিল করবার আসলে সময় না। সময় একটাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য নির্বাচন এবং ভোট, গণতন্ত্রের এই মহাসড়কে উঠবার জন্য নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এই বলে আমি শেরপুরের একটু বলবো। শেরপুরের যে ঘটনাটা ঘটেছে, আমার ভাই বলেছেন এটা খুব দুঃখজনক একটা ঘটনা, কিন্তু হয় কি, একটা দল কেন শুরুতেই সবগুলো চেয়ার আপনার দখল করে রেখেছিল এবং লাঠি সোটা জড়ো করেছিল, এটার সুষ্ঠু তদন্ত হতে হবে। আর এখানের ভিডিও আছে একটা 56 মিনিটের, আমি রিকোয়েস্ট করব সবাই, আমরা অনেকেই দেখেছি, আপনারাও দেখবেন, যেখানে দেখবেন যে জামাতের কর্মীরা কিন্তু ঘটনাস্থল থেকে বেশ দূরে অবস্থান করছিল এবং উত্তেজিত বিএনপি নেতা কর্মীদের সামনে অবস্থান জেনেও তারা কিন্তু ওই বেশ অনেকটা পথ পার হয়ে তারপর সামনে এসে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। যখন বিএনপির আমাদের যে প্রার্থী, উনি বারবার রিকোয়েস্ট করছিলেন যে প্লিজ এসেন না, আর্মি পুলিশের পক্ষ থেকেও বারংবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তাদের নেতা প্রকাশ্যেই হ্যাঁ, আমরা আসলে শেরপুর ঘটনাটা আলাপ করেছি এবং এটা স্পষ্ট যে একটা একটু বলতে হলো, কারণ হ্যাঁ। এটা আমার, হ্যাঁ এটা আমরা শুনছি। আর নারীদের বেলায় শেষ একটা কথা বলি, যে যেহেতু আমিও নারী, যে একটু আমরা তো ভয়, ভীতি, শঙ্কা, দ্বিধা সবই কাজ করছে আমাদের মধ্যে। তো আমরা আশা করব বাংলাদেশ সামনের দিকে যাবে, পেছন দিকে না। এই যে প্রত্যাশা, এটা নিয়েই আপনাদের বক্তব্য শেষ করলাম। এবং সবশেষ ইলিয়াস খান, আপনার একটা মন্তব্য নিয়ে শেষ করতে চাই। মানে আমার নির্বাচনের একটাই সময় মন্তব্য। ঘনিয়ে আসছে, শঙ্কা এখন কত নানা সংকট, নানা সমস্যা আছে, বাট নির্বাচনের কোনো বিকল্প নেই। না। কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারে না, তারা একটু ভোট দিতে চায়, এবং নির্বাচন না হওয়ার কারণে কিন্তু নানা সংকটের সৃষ্টি হয়েছে, লুটপাট হয়েছে, মানুষ গুম হয়েছে, নানা কিছু ঘটেছে। এখন একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। আমি আশা করতে চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে, একটু আগে যে বেস্টার সাহেব বলেছেন, বিএনপি, জামাত সবাই তো সাফার করেছে 15 বছর, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে সুষ্ঠু নির্বাচন সামনে হয় সে ব্যাপারে সহযোগিতা করে। নির্বাচন কমিশন বা সরকার শুধু তারা কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে পারবে না, না। রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আসলে সেই ভূমিকাটা রাখতে হবে। অনেক ধন্যবাদ। এবং আপনার এই কথাটা দিয়েই আলাপটা শেষ করি যে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের বিকল্প কিছু নেই। দর্শক, এই ছিল আজকে ৭১ জানালে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা শেষ করছে এবং আগামীকাল নতুন ইস্যু নিয়ে ৭১ জানালে হাজির হবো। আমাদের সঙ্গে থাকবেন।